সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা আজকে এসএসসি পরীক্ষা 2025 ঢাকা বোর্ড এর এমসিকিউ বা বহু নির্বাচনী সমস্যা এবং ব্যাখ্যাসহ সমাধান নিয়ে আলোচনা করব। তো এটি হচ্ছে ক সেটের প্রশ্ন। 1 নং প্রশ্ন, লগ √5 ভিত্তিক 125 এর মান কত হবে? এটা করার জন্য আমরা ক্যালকুলেটরে লগ 125 টাইপ করব, তারপরে ভাগ হচ্ছে লগ অফ √5। এটা করলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 6। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 1 গ। আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই আরেকভাবেও করা যায়, তবে এটা সময় সাপেক্ষ। তবে এটাকে সংক্ষিপ্ত বা ক্রিয়েটিভে কাজে লাগবে। 125, তাহলে লগ √5, তো √5 পাওয়ার হচ্ছে 6। তাহলে এই 6টার সামনে আসবে, তাহলে লগ অফ √5 বেস √5। তো আমরা জানি যে লগের বেইজে এবং এই পেট বরাবর যদি সংখ্যাটা সমান হয়, অর্থাৎ নিচের আর এই সংখ্যা যদি সমান হয়, তাহলে লগারিদমের মান হচ্ছে 1। তাহলে যেহেতু √5 আর এটা সমান হয়েছে, তাই মান হচ্ছে এটার 1। তাহলে এটার গুণফল হচ্ছে 6 এটা। তবে এমসিকিউর ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটা ব্যবহার করব, কারণ এটা হচ্ছে কম সময়ে বের করা যায়। 3:8, এটা ডাবল ইস টু কে ইকুয়ালও ভাবা যায়, অর্থাৎ এটাকে আমরা সমান চিহ্ন ভাবতে পারি। Z:32, এটা ইংরেজিতে হবে 32 হলে জেডের মান নির্ণয় করো। তাহলে 3:8 ইকুয়াল টু Z:32। তাহলে জেডের মান কত? তাহলে অনুপাত হচ্ছে ভাগফল, উপরে 3 নিচে 8, উপরে জেড নিচে হচ্ছে 3:2। তার আর গুণন করলে তাহলে 8Z ইকুয়াল টু হচ্ছে 3 × 32। তাহলে Z ইকুয়াল টু হচ্ছে 3 × 32 ডিভাইডেড বাই 8। 8 দিয়ে 32 ভাগ করলে 4, 3 4 হচ্ছে 12। তাহলে Z এর মান হচ্ছে 12। আর এটা শর্টকাট নিয়ম হচ্ছে যে পূর্ব পদ এবং উত্তর পদের গুণফল হবে মধ্য পদের গুণফলের সমান। অর্থাৎ প্রথমে আছে 3, এই 3-এর সাথে 32-এর গুণফল যা হবে, তাহলে 3 × 32 এটার গুণফল যা হবে, মাঝখানে দুইটার যে পদ আছে তাদের গুণফল হচ্ছে সমান হবে। তো এই শর্টকাট ট্রিক্স ব্যবহার করেও আমরা এখান থেকে জেডের মান বের করতে পারি। 3, বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকা 6 বছরের সরল মুনাফা কত হবে? এটা হচ্ছে আর এর মান, তাই আর 9%, এটা হলো মূলধন, তাহলে পি, আর 6 বছর, তাহলে এটা হচ্ছে এন এর মান। তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান হচ্ছে পি ইন্টু আর ইন্টু এন, মানে তিনটার গুণফল। তাহলে পি হলো 5,000 টাকা, আর এর মান হলো 9%, তাহলে উপরে 9 নিচে হচ্ছে 100 ইন্টু এন এর মান হচ্ছে 6। তাহলে আমি 0 মানে 100 দিয়ে ভাগ করলে মান পাবো এটা। তাহলে এখন আমরা 50 গুণন 9 গুণন 6, তাহলে হবে 2700। তাহলে 2700, তাহলে খ হচ্ছে অ্যান্সার। তারপর এটা হচ্ছে যে 4x² = 9x এর সমাধান সেট নিচের কোনটি? তাহলে x², এর পরের লাইনটা হবে এরকম যে আমরা 9x-কে বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে, x কমন নিব, x - 9 = 0। তাহলে হয় এখান থেকে x এর মান হচ্ছে 0, আর না হয় x - 9 = 0, x এর মান হচ্ছে 9। তাহলে আমাদের সমাধান সেট বলছে x এর দুইটা মান পাওয়া গেল, একটা 0 আর একটা হচ্ছে 9। 4-এর ক। 5, উপরের চিত্রের অ্যাঙ্গেল PRS, মানে এই কোণের মানটি কত? PRS এই কোণের মানটি বের করতে হবে। তাহলে যেহেতু PQR একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে PQ আর PR হচ্ছে সমান, তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে সমান। তাহলে অ্যাঙ্গেল P, অ্যাঙ্গেল Q আর অ্যাঙ্গেল হচ্ছে R, এই তিনটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল P কোণ হচ্ছে এখানে 40 ডিগ্রি। আর যেহেতু ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাই সমদ্বিবাহু ত্রিভুজের এখানে দুইটি কোণ সমান, একটা কিউ কোণ এবং একটা হলো আর কোণ সমান। তাহলে কিউ কোণের জায়গায় আমরা আর কোণ লিখতে পারি, কারণ আর কোণটা আমাদের এখানে প্রয়োজন, অথবা কিউ কোণও চাইলে বের করে নেওয়া যায়। তাহলে আর কোণ কিউ এর জায়গায় আর লেখা যায় বা আর এর জায়গায় কিউ লেখা যায়, এটা যার যার ইচ্ছা সে নিতে পারে। তাহলে 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে 2 × r 180 মাইনাস হলো 40, তাহলে হচ্ছে 140 ডিগ্রি, বা অ্যাঙ্গেল আর এর মান হচ্ছে 140 ভাগ হচ্ছে 2, মানে হচ্ছে 70 ডিগ্রি।
তাহলে আর কোণ যদি 70 হয় তাহলে এই কোণ হচ্ছে 70 ডিগ্রি। সাদার মধ্যে হলুদ রংটা বোঝা যাচ্ছে না, কিন্তু কিউ কোণ 70 আর কোণ 70। তাহলে অ্যাঙ্গেল PRS হলো বহিস্থ কোণ হলো অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি সমান, অর্থাৎ সেটা হলো পি কোণ এবং কিউ কোণের যোগফলের সমান। তাহলে পি কোণ প্লাস হলো কিউ কোণ, যেহেতু পি কোণের মান হচ্ছে 40 দেওয়া আছে এবং কিউ কোণ এবং আর কোণ হচ্ছে সেম 70, তাহলে যোগফল হচ্ছে 110 ডিগ্রি। 5 গ। অথবা এটাকে এইভাবেও ভাবা যেত যে এই সম্পূর্ণ কোণ কিন্তু 180 ডিগ্রি। তাহলে সম্পূর্ণ কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে PRS ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে আর কোণ। তাহলে 180 থেকে যদি আমরা আর কোণ মানে 70 ডিগ্রি বাদ দিই তাহলে হবে 110 ডিগ্রি। এখন যে যেভাবে পারে তার সুবিধা মতো এভাবে নিতে পারে, তবে এগুলো মুখে ক্যালকুলেশন করে নিলে অনেক ভালো হয়। 6 নাম্বার, এখানে সমীকরণ দেওয়া আছে x এর মান যদি 2 বসাই তাহলে এখানে যদি 2 বসানো হয় তাহলে 2 × -2 + 3y ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে -4 + 3y ইকুয়াল টু হচ্ছে 2, 3y ইকুয়াল টু হচ্ছে 2 + 4 ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে y এর মান হচ্ছে 6/3 সমান হচ্ছে 2। তাহলে x এর মান হচ্ছে -2 আর y এর মান হচ্ছে 2। এখন আমরা এটাকে দুটো অক্ষ দিব, x অক্ষ y অক্ষ। যেহেতু এই প্রথমটা হচ্ছে x এর মান আর দ্বিতীয়টা হচ্ছে y এর মান, তাহলে x হচ্ছে নেগেটিভ, তাহলে মূল বিন্দু থেকে আমরা বাঁ দিকে যাব, বাম দিকে 2 ঘর যাব, আর হচ্ছে উপরে হচ্ছে 2 ঘর যাব। তাহলে এখানে হচ্ছে -2 বিন্দু অবস্থিত। তাহলে এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত একটি বিন্দু। তাহলে 6 হচ্ছে খ। 7, এখানে ধারাটি সাধারণ অনুপাত কত? তো এখানে আমরা 4কে প্রয়োজনীয় সংখ্যক জিনিস দিয়ে গুণ করব। সাধারণত এই ধরনের যেগুলো আসে কোশ্চেন সেগুলোকে 2 বা 3 দিয়ে গুণ করলে মিলে যায়। তো আমরা প্রথমে অপশন ক এটা যাচাই করব না, কারণ 1 দিয়ে গুণ করলে এটা মানের কোনো পরিবর্তন হয় না। তো 2 দিয়ে যদি গুণ করি 4 দুগুণে হচ্ছে 8, তারপরে হচ্ছে 8 দুগুণে হচ্ছে 16, আর 16 2 দিয়ে গুণ করলে হচ্ছে 32। তাহলে এই সংখ্যাটা কিন্তু মিলে গেছে। তা আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে গুণ করলে অনুপাতের মান পাবো আমরা 2। তাহলে উত্তর হচ্ছে 7 খ। এটা অপশন যাচাই করলেই হয়, আর ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে। সেক্ষেত্রে এটা হলো চতুর্থ পদ। তাহলে আমরা জানি nতম পদ AR⁻n-1, এটা হলো nতম পদ। তাহলে এখানে হচ্ছে চতুর্থ পদ, তাহলে AR এর পাওয়ার হচ্ছে 4-1 বা AR এর পাওয়ার হচ্ছে 3। তাহলে AR এর পাওয়ার 3 হচ্ছে 32। তাহলে এর মান হচ্ছে 4r³ ইকুয়াল টু হচ্ছে 32। তা r³ এর মান হচ্ছে 32/4 সমান হচ্ছে 8। তাহলে r³ হচ্ছে 2³ অর্থাৎ 2 এর কিউব হচ্ছে 8। তাহলে r এর মান হচ্ছে 2। তো এটা করার থেকে ম্যানুয়ালি করলেই খুব ভালো। তাহলে এখানে আমরা নির্ভরশীল, অনির্ভরশীল বা সামঞ্জস্য এগুলো নির্ণয় করার উপর হচ্ছে প্রথমে x এর সহগ এর অনুপাত। x এর সহগ হচ্ছে 5, তাহলে এখানে 5, আর এখানে x এর সহগ হচ্ছে 2, তাহলে এর অনুপাত 5/2। তারপর y এর সহগ এখানে 3 আর এখানে হচ্ছে 7, তাহলে 3/7। এখন এই দুইটা অনুপাত কিন্তু সমান নয়। যদি x এর অনুপাত এবং y এর অনুপাত সমান না হয় তাহলে সেটা হচ্ছে সামঞ্জস্য, অর্থাৎ x এর মান এবং y এর মান বিদ্যমান, তাহলে এটা হচ্ছে সামঞ্জস্য। যদি এটা সমান চিহ্ন হয়, অর্থাৎ এখানে z এর সহগ হচ্ছে 4/9, এটাও কিন্তু সমান নয়। তাহলে সবগুলা যদি সমান হয় তাহলে অসংখ্য সমাধান আছে। যেহেতু সবগুলো সমান হচ্ছে না বা কোন অনুপাতের সাথে যখন সমান হয় না তখন সেখানে অসংখ্য সমাধান থাকে না, অর্থাৎ একটি মাত্রই সমাধান থাকে। আর যদি সমাধান না থাকে তাহলে এটা থাকবে অসামঞ্জস্য। তাহলে এখানে এই কথাটা কিন্তু এই জায়গায় মিলে না। পরস্পর অনির্ভরশীল, হ্যাঁ, কারণ কোনো অনুপাতের সাথে এখানে মিলে নাই, তাই এটা হচ্ছে পরস্পর অনির্ভরশীল। 1 মানে 8 হচ্ছে 1 এবং 3, 1 এবং 3 হয় হচ্ছে খ। উপরে যে পাশে যে চিত্রটি আছে সেখানে MAD এই কোণের মান কত, অর্থাৎ এই কোণের মানটা কত। তো এখানে ডি কোণের মান কিন্তু দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এখানে একটা বক্স দেওয়া আছে, বক্সের মধ্যে বি কোণ আছে। বি কোণ হচ্ছে অ্যাঙ্গেল ABC, এটা হচ্ছে 90
ডিগ্রি, অর্থাৎ বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা জানি এবিসিএম একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে এ বি সি এই কোণ, অর্থাৎ এই কোণ আর হচ্ছে এই কোণ এ এম সি, এটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এখন যেহেতু এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এ এম সি এই কোণের মানটি হবে 180 থেকে 90 ডিগ্রি বাদ। তাহলে এম সি এটা হচ্ছে 180 থেকে 90 বাদ, 90 বাদ দিলে আমাদের মান থাকে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এএমসি 90 ডিগ্রি। তাহলে এএমসি কোণটি হচ্ছে এডিএম ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এডিএম ত্রিভুজের বহিস্থ কোণ এএমসি, এটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এখানে দেওয়া আছে এম এ ডি। তাহলে এম এ ডি প্লাস এখানে হচ্ছে এ ডি এম, অর্থাৎ এ কোণ আর ডি কোণের এটা সমষ্টি সমান হবে। তাহলে এ এম সির মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এম এ ডি এটা বের করব, প্লাস হলো এডিএম এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 30 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 90 ডিগ্রি মাইনাস হলো 30 ডিগ্রি, তাহলে হচ্ছে এম এ ডি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এম এ ডি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা মুখে মুখে করলে ভালো হয়। কিভাবে করা যায়, যেহেতু এখানে এএমসি এই কোণটা হলো 90 ডিগ্রি, তার মানে এখানে এডিএম এটা একটা সমকোণী ত্রিভুজ বলা যায়, কারণ এই পাশের অংশটিও কিন্তু এখানে 90 ডিগ্রি হবে, অর্থাৎ এএমডিও 90 ডিগ্রি হবে। তাহলে কোনো ত্রিভুজের, কোনো সমকোণী ত্রিভুজের যদি একটি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে অপর কোণ হবে 60 ডিগ্রি, কারণ দুইটি কোণের যোগফল তখন হবে 90, আর একটা কোণ তো 90 ডিগ্রি আগে থেকেই থাকবে। এখানে হচ্ছে tan x এর মান 5/2 হলে cos স্কয়ার x এর মান কত? তো আমাদের একটা সূত্র জানা আছে যে sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1 বা সমান 1। তাহলে এখানে sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে হচ্ছে 1, tan এর মান হচ্ছে 5/2 তার বর্গ, তাহলে 1 প্লাস হচ্ছে 25/4, তাহলে এটার মান হচ্ছে 4, তাহলে এটা 4 প্লাস হচ্ছে 25, তাহলে হচ্ছে 29 ডিভাইডেড বাই 4। তাহলে সেকের মান হচ্ছে কি যে 1/cos স্কোয়ার এক্স, অর্থাৎ সেক হলো 1/cos 29/4। তো এটাকে যদি আমরা উল্টায় দিই, অর্থাৎ নিচেটা উপরে করে দিই, তাহলে cos স্কোয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 4/29। তাহলে 4/29 হলো উত্তর 10-এর ঘ। এম এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া, এখন এন মাইনাস এম এর মান কত? তাহলে এন থেকে এম যখন বিয়োগ করব, এন এর মান হচ্ছে 1 2, তার থেকে বাদ দিতে হবে এ বি 1 2, এটা বাদ দিতে হবে। তো আমরা যদি বাদ দিই, তাহলে এখানে কিন্তু এই 1ও বাদ যাবে, 2ও বাদ যাবে, তাহলে আমাদের বিয়োগফল কিন্তু প্রথম যে সেট আছে সেখান থেকে আসবে, অর্থাৎ এন যে সেট আছে সেটার সদস্য থেকে আসবে। যেহেতু 1 আর 2 বাদ যাবে, সেহেতু এর মধ্যে কোনো কিছু থাকবে না, ফাঁকা সেট হয়, এটা এইভাবে না হয় এই যে এইভাবে। তো এইটা এবং এটা প্রশ্ন ভুল, কারণ হচ্ছে অনেকে মনে করতে পারে যে এটার মধ্যে কোনো উপাদান নাই তাই শূন্য থাকবে, কিন্তু শূন্য একটি উপাদান, আর এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট, সেজন্য এটা হবে না। সঠিক উত্তর হবে 11-র ঘ। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো গাণিতিক গড় কত? তো 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কি কি? প্রথম 10-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 5, তারপরে হচ্ছে 7। এটা হচ্ছে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল। আর 11 থেকে 20-এর মধ্যে হচ্ছে 11, 13, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19। মৌলিক সংখ্যাগুলো প্রায় এসে থাকে, আর এখানে মৌলিক সংখ্যা হচ্ছে টোটাল 8টি। তাহলে এই 8টি সংখ্যার যোগফলকে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 2 + 3 + 5 + 7 + 11 + 13 + 17 + 19। তো আমাদের যোগফলের মান হচ্ছে 77 ভাগ হচ্ছে 8। 77কে যদি 8 দিয়ে ভাগ করি, ভাগফল হচ্ছে আমাদের 9.625। তাহলে 9.625 নাই, তো 2 ঘর রাখা হয়েছে, তাহলে যদি আমরা 2 ঘর রাখি, তৃতীয় ঘর হচ্ছে 5 বা তার উপরে হলে আগের ঘরে একবারে লিখতে হয়, তাহলে এটা হলো 63। তাহলে 12-এর ঘ। 13 নাম্বার, এখানে চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত? বি থেকে ডি পর্যন্ত এটা দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের বিডি এর মধ্যে
কিন্তু এই যে এই কোণের মানটা দেওয়া আছে, অর্থাৎ সি কোণের মানটা দেওয়া আছে। তো আমরা এখানে এই এসি বাহুটা বের করে নিলে কিন্তু প্রবলেমটা অনেক সলভ হয়ে যায়। তাহলে আমরা যদি এসি বাহু বের করে নেই, তাহলে ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজের মধ্যে আমরা কোণের বিপরীত বাহু হলো লম্ব, তাহলে এসি হলো লম্ব, তাহলে এসি এটা হচ্ছে লম্ব, আর বিসি বাহুটা হচ্ছে ভূমি। এটা আমরা বোঝার জন্য শুধু লিখতেছি, এটা সৃজনশীল এইভাবে লেখার প্রয়োজন পড়ে না। তাহলে লম্ব আর ভূমি দেওয়া থাকলে আমরা নিব হচ্ছে টেন 60 ডিগ্রি, লম্ব হচ্ছে উপরে থাকবে এসি আর নিচে হচ্ছে ভূমি থাকবে বিসি। তাহলে টেন 60 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে এসি বাহুর মান আমরা বের করব, বিসি বাহুর মান হচ্ছে 20। তাহলে আর গুণন করলে এসি ইকুয়াল টু 20√3, এটা কাজ শেষ। আবার ত্রিভুজ এ সি ডি, এই ত্রিভুজের মধ্যে আমাদের এই কোণ হচ্ছে এইটা, কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এখানে সিডি হচ্ছে আমাদের লম্ব, আর এডি হলো বৃহত্তম বাহু, কারণ 90 ডিগ্রির বিপরীত বাহু এডি, আর এসি হইলো তখন ভূমি হবে, এসি হলো ভূমি। তাহলে আমাদের এখানে প্রয়োজন কোনটা, আমাদের সিডি বাহু প্রয়োজন, তাহলে লম্ব প্রয়োজন। তাহলে লম্ব ভূমি থাকলে আবারও কিন্তু টেন 60 ডিগ্রি সমান কোণের বিপরীতে লম্ব, তাহলে সিডি উপরে থাকবে আর ভূমি হচ্ছে এসি, এটা নিচে থাকবে। তাহলে টেন 60-র মান হলো √3, সিডির মান হচ্ছে কত এটা বের করতে হবে, আর এসির মান হচ্ছে আমাদের 20√3। তাহলে এখানে সিডি সমান হচ্ছে 20√3 ইন্টু হচ্ছে √3, তাহলে দুইটা √3 গুণ করলে রুট উঠে যাবে, তখন 3 হয়ে যাবে, 3 আর 20 গুণ করলে হচ্ছে 60। তাহলে সি থেকে ডি এই পুরাটা হচ্ছে আমাদের 60। তো যদি 60 হয় তাহলে 60 আর এখানে বিসি বাহু হচ্ছে 20, তাহলে 60 আর 20 হচ্ছে 80, তাহলে আমাদের এই টোটাল মান হচ্ছে 80। 13 এর ঘ। 14 নাম্বার, এখানে বলছে যে একটা ত্রিভুজ পি কিউ আর আঁকার জন্য কোন তথ্যগুলো প্রয়োজন হবে। এখানে ক এবং খ অপশনটি বাদ যাবে আগে, কেন? কারণ এখানে 3টা কোণ দেওয়া আছে, 3টা কোণ দেওয়া থাকলে নির্দিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব নয়, মিনিমাম একটা বাহু দেওয়া থাকতেই হবে। আর 3টি উপাত্ত থাকলে ত্রিভুজ আঁকা যায়, তবে 3টি কোণ দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তারপরে হচ্ছে গ নাম্বার অপশনটি বাদ যাবে এই কারণে, কারণ এখানে একটা বাহু হচ্ছে 4, একটা হচ্ছে 7, তো 4 এবং 7 এই দুইটার যোগফল হচ্ছে 11, তো 11, আবার এই বাহুটার মানও কিন্তু 11, তাহলে দেখা যায় দুইটা বাহু এখানে তৃতীয় বাহু সমান হয়। কিন্তু আমাদের জানা আছে যে ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা যায়। তো এক্ষেত্রে এটাও ভুল, ঘ হচ্ছে সঠিক। ঘয়ের যুক্তি হচ্ছে যে 6 এবং 9 এই দুইটার যোগফল হচ্ছে 15, তাহলে এই দুইটা বাহুর যোগফল হচ্ছে তৃতীয় বাহু 12, এই 12 থেকে বড়, তাই এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে। 15 রম্বসের প্রতিসম রেখার সংখ্যা কয়টি? প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে 2টি। তো রম্বস হচ্ছে যার 4টি বাহু সমান এবং কোণগুলো সমকোণ নয়, এটা হচ্ছে রম্বস। তাহলে এ বি, এখানে একটা রম্বস আমরা আঁকলাম, এর প্রতিসম রেখাটা হবে এটার যে কর্ণ আছে কর্ণ বরাবর, এই হচ্ছে একটা প্রতিসম রেখা, অর্থাৎ দুইটা সাইড তখন দেখতে একই। আবার এই হচ্ছে কর্ণ, অর্থাৎ যে দুইটা কর্ণ আছে এই কর্ণ বরাবর রেখাটাই হচ্ছে তার প্রতিসম রেখার সংখ্যা, অর্থাৎ 2টি। একটা বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেমি এবং পরিধি, তাহলে ব্যাসের হচ্ছে 2r হচ্ছে ব্যাস, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, তাহলে 2r এর মান হচ্ছে 12। তো পরিধির সূত্র হচ্ছে 2πr, তাহলে 2r এর মান তো আমাদের দেওয়া আছে, তাহলে 12 ইন্টু আর শুধু পায়ের মান দেওয়া বাকি, তাহলে 3.1416, তাহলে 12-র সাথে 3.1416 গুণ করলে দাঁড়ায় এই মানটা দাঁড়ায় 37.6992, এই মানটা দাঁড়ায়। তাহলে এই মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের কতে 37 এত, তো এখানে 2 ঘর রাখলে ব্যাপারটা হচ্ছে 69, পরে আছে 9, তো 5 বা তার উপরে থাকলে আমাদের এই আগের ঘরে বাড়ায় লিখতে হয়, তাহলে 70। তাহলে 16 এর ক। 17 একটি দ্রব্য এত % ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে বিক্রি করা হলো 20% ক্ষতিতে। তাহলে এখানে কেনা হয়েছিল কত টাকায়? ধরে নিলাম কেনা হয়েছিল 100 টাকায়, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা ধরে নিলাম, তাহলে 100, তাহলে বিক্রি করা হয়েছে ক্ষতিতে, তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে 100 - 20, অর্থাৎ 80 টাকা, তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য।
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তখন হবে 80 টাকা। তাহলে এটার অনুপাত আমাদের বের করতে বলছে, উপরে হচ্ছে 100, নিচে হচ্ছে 80। তাহলে 20 দিয়ে ভাগ করলে উপরে 5, নিচে হলো 4, তাহলে 5 অনুপাত হচ্ছে 4। খুব সহজ অঙ্ক। তাহলে উত্তর হচ্ছে 17 খ। 18 এত এর সাধারণ ভগ্নাংশ কোনটি? তাহলে 0.69 পৌনঃপুনিক। তো আমাদের সমস্ত বিন্দুগুলো বাদ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা লিখব 69, তারপর বাদ দিতে হবে পৌনঃপুনিক ব্যতীত অঙ্ক। পৌনঃপুনিক হচ্ছে 9, এই 9টা বাদ দিয়ে বাকি থাকে হচ্ছে 06। তাহলে আমাদের হচ্ছে 06 বা শুধু 6 বিয়োগ করতে হবে। আর নিচে লিখতে হবে যে যতগুলো পৌনঃপুনিকের ঘর আছে ততগুলো নয়, শুধু এখানে এক ঘর পৌনঃপুনিক আছে, এই জন্য একটা নয়। আর পৌনঃপুনিক ছাড়া যে ঘরটা রয়েছে সেটাকে বলা হয় অনাবৃত সংখ্যা। এখানে অনাবৃত সংখ্যা হলো শুধু 6, মানে এক ঘর, এই জন্য একটা শূন্য। উপরে হচ্ছে 63, নিচে হচ্ছে 90। তা আমরা যদি 7 দিয়ে কাটি তাহলে 9 বার যায়, না 9 দিয়ে কাটবো, 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 7, আর 9 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, তাহলে হচ্ছে 7/10। উত্তর হচ্ছে 18 এর ঘ। 9 একটি বর্গের ঘূর্ণন প্রতিসাম্যতার মাত্রা কত হবে? একটি বর্গ এর ঘূর্ণন প্রতিসাম্যতার মাত্রা, অর্থাৎ বর্গকে কত ডিগ্রি কোণে ঘোরালে দেখতে আগের মতো হবে। তাহলে এই একটা বর্গ এ বি সি ডি, যদি আমরা এটাকে 90 ডিগ্রি কোণে ঘোরাই তাহলে এই জিনিসটা হবে এইরকম, অর্থাৎ এখানে হবে এ এ ডি, তারপর হলো সি বি, অর্থাৎ 90 ডিগ্রি কোণে ঘোরালে সেটি দেখতে একই রকম হবে। তাই ঘূর্ণন প্রতিসাম্যতার মাত্রা হচ্ছে 90। আর এই 90 সংখ্যাটি আসলে হলো একটা পূর্ণ ঘূর্ণনের মাত্রা। পূর্ণ ঘূর্ণন ডিগ্রি হচ্ছে 360, যেহেতু এর 4টি বাহু সুষম বা সমান, তাই 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 90, এইভাবে 90 আসছে। তো 20 হচ্ছে এফ অফ ওয়াই এর মান এত দেওয়া আছে, এখানে ওয়াই এর জায়গায় -1 বসাইতে হবে। তো আমরা যদি এফ অফ -1 দিই তাহলে এখানে হচ্ছে -1 পাওয়ার 4 প্লাস 5 ইন্টু -1 স্কোয়ার, এটা হচ্ছে 3। তাহলে মাইনাসের পাওয়ার যদি হয়, জোড়া হয়, তাহলে মাইনাস উঠে যাবে, আর 1কে যদি 4 বার করি তাহলে 1 1ই থাকবে, প্লাস এখানে স্কোয়ার করলে হচ্ছে 1, এখানে 5 থাকে, তো 5 আর 1 হচ্ছে 6, 6তে 3 গেলে হচ্ছে 3। তো আমাদের উত্তর হলো 20 এর গ। 21 নাম্বার, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হলে থিটা এর মান নিচের কোনটি? তাহলে আমাদের এরপরে যে লাইন, এটা আমরা লিখতে পারি যে cos স্কয়ার থিটার সূত্র আমাদের এটা একটা জানা আছে যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা আমাদের জানা আছে। তো আমরা যদি এখানে cos বা sin এর মান বের করতে চাই, বের করে এখানে শুধু মানটা বসাই দিতে হবে, অর্থাৎ sin এবং cos ভিন্নভাবে আছে, দুইটাকে একই নিয়মে আমরা বের করব। তাহলে আমরা যদি এখানে লিখি যে cos স্কয়ার থিটা হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটার মান 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে বসাইলে দাঁড়ায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এখানে sin স্কয়ার আগের থেকে আছে, sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে দাঁড়াচ্ছে দুইটা sin স্কয়ার, তাহলে -2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু এই 1 ওই ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে -2 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এখন উভয় পাশে -2 দিয়ে ভাগ করলে তাহলে sin স্কয়ার থিটা 0কে -2 দিয়ে ভাগ করলে 0ই হয়, তাহলে sin থিটা হচ্ছে √0, তাহলে sin থিটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে sin থিটা, sin কত ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রি, তাহলে থিটা এর মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 21 এর ক। 22 এখানে দুইটার যোগফল হচ্ছে 5, বিয়োগফল এত। আমরা যদি m প্লাস n এটাকে সাথে m মাইনাস n যোগ করি তাহলে যোগফলের মান পাবো n কাটা 2m এর মান পাবো হচ্ছে এটা হচ্ছে 8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 8 ভাগ 2 সমান হচ্ছে 4, তাহলে m এর মান পাবো 4। m এর মান যদি এখানে বসাই দেই তাহলে 4 প্লাস n ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে n এর মান হচ্ছে 5 মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে n এর মান পাবো 1। তাহলে এই জায়গায় আমরা মানটা বসাই দিব, তো m এর মান হচ্ছে 4 স্কয়ার আর n এর মান হচ্ছে 1 স্কয়ার, তাহলে 4 এর বর্গ 16 আর 1 এর বর্গ হচ্ছে 1, টোটাল হচ্ছে 17। খুব ইজি একটা অঙ্ক, 22 এর গ।
মূল্যবান সংখ্যার ক্ষেত্রে √49 একটি বিজোড় সংখ্যা। √49 এটা হচ্ছে 7 বর্গ অর্থাৎ 7 স্কোয়ার, স্কোয়ারের রুটে কাটা, তাহলে 7 একটা হচ্ছে বিজোড় সংখ্যা। ঘটনা সত্য, এটা হলো সঠিক। 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। 0.21 এটাকে যদি আমরা দশমিক মুক্ত করি, প্রথমে উপরে দশমিক ছাড়া লিখতে হবে, দশমিকের পরে 2 ঘর, এজন্য 1-এর পরে 2 শূন্য। এখন যেহেতু উপরের লব ছোট আর হর মান বড়, তাহলে লব ছোট আর হর যদি বড় হয় সেটা হলো প্রকৃত, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ হইলে এখানে বলছে যে অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে এটা হচ্ছে ভুল। আর 0 একটি পূর্ণ সংখ্যা। 0 সহ সকল ধনাত্মক এবং সকল ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড, সংখ্যাগুলা বলা হয় পূর্ণ সংখ্যা। অর্থাৎ 0 সহ সকল পজিটিভ ও নেগেটিভ অখণ্ড সংখ্যাই হচ্ছে পূর্ণ সংখ্যা, এর মধ্যে কোনো দশমিক থাকবে না। তাহলে এটা হলো সঠিক। 1 এবং 3 খ, 23-এর খ। 24 এখানে ডির মান বলা আছে, ওয়াই হচ্ছে n এর সদস্য এবং ওয়াই হচ্ছে 5 থেকে বড় বা সমান, 10 থেকে ছোট বা সমান। অর্থাৎ সে 5 সহ নেওয়া যাবে। এই যে এই চিহ্নটা হচ্ছে এইরকম আছে, এটা দুইটা চিহ্নের সমষ্টি, একটা হলো ছোট চিহ্ন আর একটা হলো সমান। ছোট হইলেও নেওয়া যায়, সমান হইলেও নেওয়া যায়। অর্থাৎ 5 থেকে শুরু করে 10 পর্যন্ত নিতে হবে। তাহলে 5, 6, 7, 8, 9, 10। উত্তর হচ্ছে 24-এর ক। তথ্যগুলো ব্যবহার করে 2526-এর উত্তর দিতে হবে। এখানে পির মান দেওয়া আছে এত, আর 1/পির মান বের করে যোগ করতে হবে। তাহলে আমরা এটাকে মুখে মুখে বলতে পারি যে 1/পির মান হবে, পির মান যদি পজিটিভ হয় 1/পির মান হবে নেগেটিভ। এটা এখন যদি এটা যোগ করি, পির সাথে 1/পি যদি যোগ করি, তাহলে 3 আর 3 হচ্ছে 6, এটা +2√2 -√2 কাটা, তাহলে এটার মান হবে 6। এভাবে করলে তাড়াতাড়ি হবে। আর যদি আমরা 1/পি বের করি, তাহলে 1/পির করলে এই ধরনের নিয়ম আমরা করছি। তাহলে পির মান হচ্ছে 3 প্লাস হচ্ছে 2√2। এখন আমরা কি করব, ও লব ও হরকে এর বিপরীত মান, মানে পজিটিভের বিপরীত মান নেগেটিভ দিয়ে গুণ করব। তাহলে 3 প্লাস 2√2 আর হচ্ছে 3 মাইনাস 2√2। তাহলে নিচে সূত্র পড়বে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে 3 মাইনাস 2√2 এটা হবে। তাহলে 3 মাইনাস 2√2, 3-এর বর্গ হচ্ছে 9, আর 2-এর বর্গ হচ্ছে 4, আর √2-র বর্গ হচ্ছে 2। তাহলে 9 আর 4 দুগুণে 8, 9 থেকে 8 গেলে হচ্ছে 1। তাহলে নিচে এই 1 লিখলেও হয়, না লিখলেও হয়। তাহলে 1/পির মান হলো 3 মাইনাস 2√2। তো এটার মান নির্ণয় করতে হবে। আমাদের পির মান ছিল হচ্ছে 3 প্লাস 2√2, আর হলো 1/পির মান হচ্ছে এই 3 মাইনাস 2√2। তো এটা যেহেতু অপশনগুলোতে দশমিকে লেখা আছে, ক্যালকুলেটরে বের করে নিলেই ভালো হয়। তো যাই হোক, আমরা ম্যানুয়ালি দেখাচ্ছি যে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে চিহ্ন বদলায় দিতে হবে। তাহলে p মাইনাস 1/p ইকুয়াল টু হচ্ছে এটা কাটা, তাহলে হচ্ছে 2, 2, 4, 4√2। তাহলে এটার যে নিয়ম সেটা হলো a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a মাইনাস b হোল কিউব প্লাস হলো 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এটার মান হলো 4√2, তার পাওয়ার হচ্ছে 3, আর এটা হচ্ছে 4√2, অর্থাৎ এটা কাটা যাবে। তাহলে 4√2 তার পাওয়ার হচ্ছে 3। এখন যেহেতু দশমিকে আছে, আমরা ক্যালকুলেটর এইভাবে বসাই দিলেই উত্তরটা হয়ে যায়, সেটাই সবচেয়ে ভালো হয়। তাই জন্য আমরা ক্যালকুলেটরে ব্র্যাকেট দিব 4√2, ব্র্যাকেট আটকিয়ে পাওয়ার দিব হচ্ছে 3। তাহলে এটার মান হয় 181.019। আর পরের মানটা হবে এরকম যে 3 ইন্টু 4√2, তাহলে 16.971। তাহলে 181 প্লাস ইন্টু 181.019 যোগ 16.971। তাহলে আমার এই মানটা পাওয়া গেল হচ্ছে 197.99। তাহলে এটার উত্তর হচ্ছে গ, 26-এর গ। এত এ সাধারণ লগের পূর্ণ কত? আমরা যদি এটাকে ক্যালকুলেটরে লিখি লগ 0.0043, তাহলে লগ 0.0043,
তাহলে লগারিদমের মান পাবো -2.366653 এইরকম মান পাবো। এখন যদি দশমিকের আগের যে সংখ্যাটি আছে সেটা হচ্ছে -2, যদি দশমিকের আগে কখনো মাইনাস পাওয়া যায় তাহলে সেই মাইনাসের সাথে আমাদের -1 করে যে মানটি পাওয়া যাবে সেটা হচ্ছে পূর্ণক, তাহলে টোটালি হয় -3। এই -3টা এবার 3-র উপরে মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা হচ্ছে লগের পূর্ণক। যদি দশমিকের আগে মাইনাস হয় তাহলে 1 কমাই দিতে হবে, আর যদি দশমিকের আগে সংখ্যাটি মাইনাস না থাকে তাহলে ওই সংখ্যাটি ডিরেক্টলি বুঝবে। যেমন এখানে যদি 2.36 হইতো তাহলে উত্তর হইতো তখন গ। আরেকটা নিয়মে করা যায়, এটা ক্যালকুলেটর ছাড়া 0.043, এটাকে বৈজ্ঞানিক আকারে লিখতে হবে। বৈজ্ঞানিক আকার হচ্ছে a × 10⁻n এই আকারে প্রকাশ করা, যেখানে a হচ্ছে 1-এর সমান কিন্তু 10-এর থেকে ছোট, আর n হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে এটা দশমিকটাকে আমাদের এমনভাবে নিতে হবে যাতে সেটা 10-এর মধ্যে হয়। তাহলে আমরা 4 আর 3-র মাঝখানে নিব, তাহলে 4.3, তাহলে সরানো হয়েছে 1 2 3 ঘর, তাহলে 10-এর পাওয়ার হবে -3। এই 10-এর যে পাওয়ারটা এটাই হচ্ছে পূর্ণক। 28 নাম্বার, এখানে পি ও কিউ এই কোণের মানটি কত বের করতে হবে। যেখানে অ্যাঙ্গেল পি এস কিউ এটা দেওয়া আছে হচ্ছে 120। তাহলে হলো এখানে পি, এখানে যদি আমরা একটা চাপ দেই এ, পি এ কিউ, এই চাপের উপর দণ্ডায়মান, তাহলে চাপ সেটা হচ্ছে পি এ কিউ, একটা চাপের নাম দিলাম পি এ কিউ, চাপের উপর দণ্ডায়মান পি এস কিউ। পি এস কিউ হচ্ছে বৃত্তস্থ কোণ, আর হলো পি ও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তবে এইটা হচ্ছে এই বাইরেটা নিতে হবে, অর্থাৎ প্রবৃদ্ধ পি ও কিউ এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে হচ্ছে প্রবৃদ্ধ অ্যাঙ্গেল পি ও কিউ, প্রবৃদ্ধ পি ও কিউ হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে 2 × পি এস কিউ। তাহলে এখানে হচ্ছে 2 × পি এস কিউ, তাহলে পি এস কিউর মান কত 120 ডিগ্রি। কেন নিব এটা, কারণ আমাদের যে মুখগুলা একই দিকে থাকতে হবে, অর্থাৎ পি এস কিউর মুখ যেদিকে থাকবে পি ও কিউর মুখটাও একই দিকে থাকবে, মানে চাপের দিকে মুখ থাকবে। তাহলে এটা হচ্ছে 240। তাহলে এইটা যদি 240 হয় তাহলে ভেতরের কোণটা আমাদের জানতে চাইছে যে পি ও কিউ কোণ কত। এই সম্পূর্ণ কোণ কিন্তু 360 ডিগ্রি, অর্থাৎ বৃত্তাকার একটি কোণ। তাহলে অ্যাঙ্গেল পি ও কিউ এটা হচ্ছে যে 360 থেকে আমাদের যে প্রবৃদ্ধ কোণটা আছে 240 ডিগ্রি, এটা বাদ দিতে হবে, বাদ দিলে হয় 120 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। আর এস এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলছে। যে পি কিউ হচ্ছে 30, আমরা জানি যে পি কিউ হচ্ছে একটি জ্যা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, আর হচ্ছে ও আর হচ্ছে কেন্দ্র থেকে জ্যার উপর অঙ্কিত লম্ব। তো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ আর হচ্ছে পি কিউ এর মধ্যবিন্দু। পি কিউ এর মধ্যবিন্দু হইলে এখানে পি থেকে কিউ যদি 30 হয় তাহলে পি আর হচ্ছে অর্ধেক, তাহলে এটুক হচ্ছে 15 আর এটুক হচ্ছে 15, অর্থাৎ আর পি 15 আর আর কিউ হচ্ছে 15, ও পি হচ্ছে 17। তাহলে ত্রিভুজ ও পি আর, ত্রিভুজ ও পি আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে হচ্ছে ও আর হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি পি আর স্কোয়ার সমান ত্রিভুজ ও পি স্কোয়ার। তাহলে ও আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও পি স্কোয়ার মাইনাস হচ্ছে পি আর স্কোয়ার। তাহলে ও পি এটার মান হলো 17 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার। তাহলে 17 বর্গ থেকে যদি এটা বাদ দিই তাহলে একবারে করলে 64 হয়, কারণ এমসিকিউতে এত ডিটেলস করার সময় থাকবে না। ও আর ইকুয়াল টু হচ্ছে √64 হচ্ছে 8, তাহলে ও থেকে আর হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। এখন ও পি যেমন বৃত্তের ব্যাসার্ধ, ও এসও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই বৃত্তের দৈর্ঘ্য পর্যন্ত ব্যাসার্ধ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ও এস এটা হচ্ছে ও পি এর সমান। তাহলে ও এস হচ্ছে ও আর প্লাস আর এস এটা সমান, তাহলে ও পির মান তো 17 দেওয়া আছে। তাহলে ও আর এর মান পাওয়া গেছে কত 8, 8 প্লাস আর এস ইকুয়াল টু হচ্ছে 17। তাহলে আর এস ইকুয়াল টু হচ্ছে 17 থেকে 8 বাদ, 17 থেকে 8 বাদ দিলে হচ্ছে 9, তাহলে 29-এর খ। 30 নং প্রশ্ন, এগুলোর মধ্যক কত নির্ণয় করতে হবে। মধ্যকের জন্য আমাদের সর্বপ্রথম হচ্ছে সংখ্যাগুলোকে সাজিয়ে লিখতে হবে। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, তারপরে ক্ষুদ্রতম হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 5,
তারপরে হচ্ছে 7, তারপরে হচ্ছে সর্বশেষ 10। অর্থাৎ এখানে মোট 2 4 6 8টি সংখ্যা আছে, 2 4 6 8টি সংখ্যা। তো 8 সংখ্যা যদি হয়, অর্থাৎ এখানে উপাত্তের সংখ্যা n হচ্ছে 8 যা জোড় সংখ্যা, তাহলে মধ্যক হবে দুইটি পদের সমষ্টি। মধ্যক হবে কত? n/2, অর্থাৎ 4তম পদ এবং তারপরের পদ n/2 + 1 মানে 5তম পদের যোগফল। 4তম পদ 1 2 3 4, এই হলো 4 আর এই হচ্ছে 5। তো আমরা যেটা কাজ করব, দুই পাশ থেকে সমান সংখ্যক সংখ্যা কাটতে কাটতে থাকবো, মাঝখানে সংখ্যা থাকবে তখন দুইটি, 3 এবং 4। যদি দুইটি সংখ্যা হয় তাহলে দুইটি সংখ্যা আমাদের যোগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7/2, 7 রে 2 দিয়ে ভাগ করলে 3.5 হয়। 3.5 অর্থাৎ 30-এর গ সঠিক উত্তর। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।